খানিকক্ষণ বাদে খুক খুক কাশির শব্দ শুনে চোখ খুললেন মৈত্রমশাই। বুঝতে অসুবিধা হলো না ভদ্রমহিলা এই বাড়ির গিন্নি শ্রীমতী দত্তগুপ্ত। ভদ্রমহিলা গলবস্ত্র হয়ে ধরা গলায় ভয়ার্ত মুখে বললেন, নমস্কার ঠাকুর মশাই, আমি উর্মিমালা, এ বাড়ির বউ। আপনি যেন কি সব অমঙ্গলের কথা বলছিলেন, আমার উনি এসে বললেন। আমার তো শুনে থেকে ভয় বুক কাঁপছে ঠাকুর মশাই। ভয়েরই কথা বৌদি। তবে চিন্তা করবেন না। অসম্ভব শক্তিশালী একটি তান্ত্রিক আধার আপনাদের অজান্তে এই বাড়িতে আশ্রয় নিয়েছে। রক্তপাত বা অপঘাত ছাড়া সে বিদায় নেবে না। তবে চিন্তা করবেন না, কিছু একটা ব্যবস্থা হবেই। একটা কথা মন দিয়ে বলুন তো, সদ্য নতুন কিছু কিনেছেন, নতুনও হতে পারে পুরনো, অথবা কিছু পেয়েছেন বা কিছু এসেছে আপনাদের বাড়িতে? নতুন কিছু কেনা তো হয়নি, তবে কয়েকদিন আগে আমার চেনা একটি মেয়ে একটি ফলক দিয়ে যায় আমাকে। কোথাও নাকি একটা কুড়িয়ে পেয়েছিল, অদ্ভুত কিছু মূর্তি আঁকা আর আলতা সিঁদুর দিয়ে লেপা। আমি তো কোনো দেবী ভেবে ঠাকুর ঘরে রাখলাম। এক্ষুনি দেখান আমাকে সেই ফলক। ঠিক সেই মুহূর্তে ঘরে এসে ঢোকেন তথাগত। উত্তেজিত গলায় বলেন, পেয়েছি মিস্টার মৈত্র, পেয়েছি। এই দেখুন, এই দেখুন, নামটা ভুলে গেছিলাম। নালন্দা নয়, আজ থেকে 1000 বছর আগে আমাদের এক পূর্বপুরুষ সোমপুরা মহাবিহারের অধ্যক্ষ বা স্থবির ছিলেন। আমরা আমরা হলাম তারই বংশধর। সোমপুরা মহাবিহারের মহাস্থবির? কি বলছেন প্রফেসর সাহেব? আপনাদের তো পুণ্যবান বংশ তাহলে। নালন্দার পর সোমপুরা, অদন্তপুরী, জগদ্দল, এই তিনটি তো ছিল বৌদ্ধ দর্শন ও বৌদ্ধ ধর্ম অধ্যয়ন ও প্রচারের পীঠস্থান। আর বালুরঘাট থেকে বেশি দূরেও নয় সে জায়গা। জানি মিস্টার মৈত্র, জায়গাটা এখন বাংলাদেশে, নওগাঁওতে। এখন নাম পাহাড়পুর। এই বাড়ি থেকে পাহাড়পুর অবধি সোজা রাস্তা থাকলে 1.5 থেকে 2 ঘন্টার বেশি লাগার কথা নয়। খুব সম্ভবত সেই জন্য আমাদের সেই পূর্বপুরুষের কয়েক জেনারেশন বাদে কেউ এসে বালুরঘাটে বসতি স্থাপন করেন। আমরা বালুরঘাটে আছি কমসে কম 500 বছর, বেশি বই কম নয়। তবে একটা কথা বলতেই হবে, বৌদ্ধ ধর্মের ইতিহাস নিয়ে আপনার পড়াশোনা কিন্তু ঈর্ষণীয়। তন্ত্র জানতে গেলে তো বৌদ্ধ ধর্ম জানতেই হবে প্রফেসর সাহেব। তন্ত্রের যে বর্তমান চেহারা আমরা বুঝি বা জানি, তার উদ্ভবই তো বৌদ্ধ ধর্ম তথা বৌদ্ধ তন্ত্র থেকে। আচ্ছা, এখন চলুন দেখি বৌদি কি সব ফলক পেয়েছেন। আমার মনে হয় একটি অসামান্য দৈব শক্তি সম্পন্ন কোনো তান্ত্রিক আধার আপনাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। সাধারণভাবে তাকে নাড়াচাড়ার অর্থ সাক্ষাৎ মৃত্যুকে আহ্বান করা। যদি আমার আশঙ্কা ঠিক হয়, কয়েকটা জিনিস কিন্তু আমাকে আনিয়ে দিতেই হবে প্রফেসর সাহেব। যত রাতই হোক, যেখান থেকে খুশি হোক। আচ্ছা ঠিক আছে, এবার কি কি লাগবে বলে দেবেন একটু, হ্যাঁ? মানে একেবারে অসম্ভব না হলে নিশ্চয়ই ব্যবস্থা হয়ে যাবে। প্রফেসর সাহেবের গলায় উদ্বেগটা নজর এড়ায় না কারোরই। আচ্ছা, আপনার সেই পূর্বপুরুষের নাম কি, যিনি সোমপুরা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন? মহাস্থবির রত্নাকর শান্তি। ফলকটা হাতে নিয়ে আরক্ত মুখে বসেছিলেন মৈত্রমশাই। তার মুখের উপর একই সঙ্গে খেলা করে যাচ্ছিল ভয় এবং উদ্বেগ। তার পাশে চুপ করে বসেছিলেন তথাগত এবং উর্মিমালা। ফলকটা দেখেই চমকে উঠেছিলেন তিনি। উর্মিমালার মনে হয়েছিল যেন বিদ্যুৎ স্পৃষ্টের মতন একবার কেঁপে উঠলেন মৈত্রমশাই। একদম সিধে হয়ে গেলেন। তারপর খুব সাবধানে, যেন বিষাক্ত কিছু নাড়াচাড়া করছেন এমন ভাবে, লাল চেলিতে ফলকটি হাতে নিয়ে বৈঠকখানায় এসে অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর বিড়বিড় করতে করতে সারা ফলকটা ছুঁয়ে দেখলেন। কিছুক্ষণ পর দৃঢ় স্বরে বললেন, কতগুলো জিনিস আনিয়ে দিতে হবে প্রফেসর সাহেব। সময় বেশি নেই। খুব সম্ভবত পরের 12 ঘন্টার মধ্যেই আপনাদের উপর একটা বিশাল ফাঁড়া আসতে চলেছে। দেখি দেখি কতদূর কি করা যায়। এই বলে একটি কাগজে কিছু লিখে দিলেন। প্রফেসর সাহেব তৈরিই ছিলেন।
তিনি তৎক্ষণাৎ লোক পাঠিয়ে দিয়ে মৈত্রমশাইয়ের পাশে এসে গিন্নিকে নিয়ে উদ্বিগ্ন মুখে বসলেন। এইবার যে সবকিছু খুলে বলতে হচ্ছে মিস্টার মৈত্র। এ কিসের ফলক, কিসের ভয়, কোন অমঙ্গলের আশঙ্কা? আমরা তো কিছুই বুঝতে পারছি না। কারো কোনো ক্ষতি করিনি কোনোদিন। আমরা যখন পেরেছি লোকের সাহায্য করেছি। আমাদের তো এসব ঝামেলার মধ্যে পড়ার কথাও নয়। খানিকক্ষণ চোখ বুজে থাকার পর মৈত্রমশাই শুরু করলেন। প্রারব্ধ বোঝেন প্রফেসর সাহেব, খুব সম্ভবত প্রাচীন কোনো ঘটনাচক্রের ফলে এই প্রচণ্ড শক্তিশালী তন্ত্র ফলকটি আপনাদের কাছে ফিরে এসেছে। তবে আজ রাতেই আমি এর যথাবিহিত পূজা সংস্কার করব। কাল সকালে বা দুপুরে নিয়ে গিয়ে গঙ্গায় বিসর্জন দিয়ে আসব। এ জিনিস লোকারণ্যে থাকা ঠিক নয়। কিন্তু এটা কিসের ফলক ঠাকুরমশাই? আর মূর্তিগুলো কার? খানিকক্ষণের নৈশব্দ। তারপর ধীর স্বরে বলতে লাগলেন তিনি। বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়, তবে যতটা সম্ভব সংক্ষেপে বলছি। ভগবান গৌতম বুদ্ধের পরিনির্বাণের ১০০ বছরের মধ্যে বৌদ্ধ সংঘে বিবাদ শুরু হয়। পরের ৪০০ বছরের মধ্যে বৌদ্ধ ধর্ম ২ ভাগ হয়ে যায়, স্থবিরবাদ বা থেরবাদ বা হীনযান এবং মহাসাংঘিক বা মহাযান। হীনযান ও মহাযানের মধ্যে দর্শনের পার্থক্য বলতে গেলে রাত ভোর হয়ে যাবে, অত সময় আমাদের নেই। হীনযানীরা বুদ্ধের আসল মতবাদ আঁকড়ে রইল, মহাযানীরা বুদ্ধকে লোকোত্তর বলে তাকে পূজা করা শুরু করল। নিয়ে এলো স্বর্গ, নরক, পূজা অর্চনা, ক্রিয়াকাণ্ড ইত্যাদি। এবং তারা শুরু করলো আরো একটা জিনিস, মূর্তি পূজা। ভারতবর্ষে মূর্তি পূজার উদ্ভব বৌদ্ধদের হাত ধরেই। কথাটা কিন্তু ঠিক। বৈদিক হিন্দু ধর্মে যাগযজ্ঞ ছাড়া কোনো পূজাবিধির কোনো উল্লেখ নেই। মূর্তি পুজোর তো নেই। হুম ধীরে ধীরে বৌদ্ধ ধর্ম যখন তিব্বতে ঢুকলো ৫ম-৬ষ্ঠ শতাব্দী নাগাদ, তখন সেখানকার স্থানীয় বন উপজাতিদের সঙ্গে অনেক লড়াই ও আপোষের পর তিব্বতে বৌদ্ধ ধর্ম এক সম্পূর্ণ নতুন রূপ নিল, তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বা বজ্রযান। তাতে মূর্তি পূজা আর মন্ত্রতন্ত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠল। ধীরে ধীরে বৌদ্ধ ধর্মের অবক্ষয় শুরু হলো, তার জায়গা নিল মন্ত্রযান। বৌদ্ধ ধর্মের সমস্ত উচ্চ আদর্শ ও ভাব নীতি, যেমন ৪টি আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, পঞ্চশীল বা অষ্টশীল পালন, এসব জলাঞ্জলি দিয়ে প্রধান হয়ে উঠল গুরুবাদ, ভূত প্রেতাদির পুজো, যন্ত্র মন্ত্র মণ্ডল ইত্যাদি। এবং জেনে আশ্চর্য হবেন যে এই মহাযানের বাড়ন্ত থেকে মন্ত্রযান বা বজ্রযানে অবনতি, পুরো ঘটনাটা ঘটার মধ্যে বাঙালিদের খুব বড় ভূমিকা ছিল। পাল রাজাদের সময়ই মহাযান পন্থার বাড়ন্ত। এই সম্পুরা মহাবিহারও সম্রাট দেবপালের তৈরি। পূর্ব বিহার অর্থাৎ অঙ্গ থেকে চট্টগ্রাম অর্থাৎ হরিকেল অবধি, প্রাগ জ্যোতিষপুর মানে আসাম থেকে তাম্রলিপ্ত মানে তমলুক, সমস্ত এলাকাটাই তখন বৌদ্ধ। তখন অবশ্যই মধ্যবর্তী এলাকাটি বিভিন্ন অংশে বিভক্ত ছিল, যেমন পৌণ্ড্রবর্ধন, শুম্ভ, সমতট বা বঙ্গ ইত্যাদি। তা সব মিলিয়ে সমস্ত বাংলাদেশে তখন বজ্রযান তথা মন্ত্রযানের রাজত্ব। তারপর কালের নিয়মে আদি শঙ্করাচার্য হিন্দু ধর্মের পুনরুত্থান ঘটালেন। পাল বংশ সরিয়ে শাসন ক্ষমতায় এলেন কর্ণাটক দেশাগত ব্রহ্মক্ষত্রিয় সেন রাজবংশ। বৌদ্ধ ধর্মের গৌরব সূর্য ভাগীরথীর তীরে অস্তমিত হল। কেন? সেনরাজ বংশ কি করলো? সেন রাজবংশ ছিল কট্টর হিন্দু। তারা সমস্ত বৌদ্ধ বিহারকে টাকা দেওয়া বন্ধ করে দিল। উচ্চপদে বৌদ্ধদের নিয়োগ বন্ধ হয়ে গেল। একে আদর্শের অবক্ষয়, তার উপর রাজা যদি বিরূপ হন, কোন ধর্মই বা টিকে থাকতে পারে বলুন? যাই হোক, এই পাল রাজাদের শাসনের একদম শেষ দিকে ১০ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বজ্রযান থেকে আরও একটি নতুন ধারার উদ্ভব ঘটে, সহজিয়া বৌদ্ধ ধর্ম। এদের প্রচারক ছিলেন সিদ্ধাচার্যরা। এরা মানুষের মধ্যে থেকে সহজ ভাষায় জনসাধারণকে উপদেশ দিতেন।
চর্যাপদের নিশ্চয়ই নাম জানেন, মানে বাংলা ভাষার প্রথম বই, সেইটিও এঁদেরই লেখা। বাংলা ভাষার উদ্ভবও এই সময়। বৌদ্ধ ইতিহাস মতে এই সিদ্ধাচার্যরা সংখ্যায় ছিলেন 84। এতটা বলে একটু জল খেলেন মৈত্রমশাই। ততক্ষণে তথাগতর পাঠানো সমস্ত ছেলেরা লিখে নেওয়া যাবতীয় উপচার নিয়ে ফিরে এসেছে। সেইগুলো রেখে ফিরে এলেন গিন্নিমা। এই 84 জন সিদ্ধাচার্য বড় আশ্চর্যজনক লোক ছিলেন। এরা থাকতেন খুব সাধাসিধে ভাবে এবং কিছু ক্ষেত্রে ভারী বিচিত্র জীবিকা পালন করতেন। যেমন দাড়ি কপা বলে একজন ছিলেন, তিনি বেশ্যার দারোয়ান ছিলেন। শবরীপা ছিলেন ব্যাদ বা শিকারী। মজার কথা এই যে এরা প্রত্যেকেই কিন্তু অসামান্য এবং অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। এই 84 জনের মধ্যে 4 জন ছিলেন মহিলা। তাদের নাম মণিভদ্রা, লক্ষ্মীঙ্করা এবং মেখলা ও কঙ্খলা নামের 2 বোন। এই 84 জন সিদ্ধাচার্যের সবার নামেই চমৎকার সব গল্প প্রচলিত আছে। তবে সবচেয়ে অদ্ভুত অবিশ্বাস্য বোধ হয় মেখলা বা কঙ্খলা নামে 2 বোনের নামে প্রচলিত ঘটনাটি। হয়তো একটু জটিল বা দীর্ঘ হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের জানা দরকার বলেই বলছি। আমাদের হিন্দুদের অনেক দেবদেবী বৌদ্ধদের থেকে সরাসরি নেওয়া। বৌদ্ধ দেবতাদের উৎপত্তির কিন্তু সুন্দর সূত্র বা প্রথা আছে। হিন্দুদের মতন এলোমেলো ভাবে কোনো দেবতার উৎপত্তি ঘটেনি বৌদ্ধ ধর্মে। বৌদ্ধ মতে আদি বুদ্ধ থেকে 5 জন ধ্যানী বুদ্ধের উদ্ভব। এই 5 জনের প্রত্যেকের সঙ্গে আবার একজন করে শক্তি এবং বোধিসত্ত্ব আছেন। এইভাবে সমস্ত বৌদ্ধ দেবদেবীদের কোনো না কোনো ধ্যানী বুদ্ধকুলের অন্তর্গত করা যায়। আর একটা কথা, বেশিরভাগ বৌদ্ধ দেবদেবী বড় ভয়ঙ্কর এবং উগ্রচণ্ডা। শান্তশিষ্ট দেবদেবী হিন্দু ধর্মেই বেশি। এক একজন বৌদ্ধদেব বা দেবীর রূপ বর্ণনা শুনলে অবধি ভয় করে। সামনে উপস্থিত হলে যে কি হবে সেই থেকে তান্ত্রিক দেবদেবী মাত্রেই তার রূপ ভয়ঙ্কর। এই রকম এক ধ্যানী বুদ্ধ হলেন অক্ষোভ্য। ইনি পূর্ব দিকের অধিপতি এবং সমস্ত কটু মানে কষাটে স্বাদ এঁর থেকে উৎপন্ন হয়। এঁর এবং এঁর কুলের সমস্ত দেবদেবীদের রং হল নীল এবং এঁর শক্তির নাম মামুকি। এই অক্ষোভ্য কুলেই আছেন বৌদ্ধতন্ত্রের সম্ভবত সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় দেবতা হেরুক। একই সঙ্গে সবচেয়ে সাংঘাতিক দেবতাও বটে। হেরুকের 4 জন শক্তি এবং 4 জনের সঙ্গে যুগনদ্ধ অবস্থায় এর 4 রূপ এবং 4 নাম। এই 4 শক্তির মধ্যে সবাই উগ্র স্বভাবা এবং প্রাণহন্তারক বটে। তবে ভয়ঙ্করতমা হলেন যিনি, তার নাম দেবী বজ্রযোগিনী। ইনি বৌদ্ধতান্ত্রিকদের সর্বোচ্চ আরাধ্যা দেবী। ইনি ডাকিনীদের অধিষ্ঠাত্রী, প্রজ্ঞা ও ধ্বংসের দেবী, সাক্ষাৎ উগ্রকাল স্বরূপিণী। এই দেবী বজ্রযোগিনীরই আরও একটি আরো উগ্রতর রূপ আছে, বজ্রবারাহী। এদের পূজা ভয়ানক কঠিন এবং বিন্দুমাত্র বিচ্যুতিতে সাধকের প্রাণ সংশয়ে উপস্থিত হয়। এতটা বলে একটু দম নিলেন মৈত্রমশাই। উর্মিমালার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। তিনি তাড়াতাড়ি উঠে গেলেন পুজোর আয়োজন করতে। অতসীকে বলেছেন আজ রাতে থেকে ওকে সাহায্য করতে। একটু পরে তিনি ফিরে এলেন। কি যেন ভাবছিলেন মৈত্রমশাই। আস্তে আস্তে তার সমস্ত স্নায়ু সজাগ হয়ে আসছিল। তিনি বুঝতে পারছিলেন উল্কার মতন খুব দ্রুত এক অভিশাপ বিষ নেমে আসছে। সমস্ত রোম খাড়া হয়ে উঠছে তার। যুদ্ধ আসন্ন এবং এ বড় সহজ যুদ্ধ নয়, তিনি জানেন। গুরু তাই বলেছিলেন তাকে। গুরুর গোপন আদেশেই তার এদিকে আসা। এতদিন ধরে খুঁজে খুঁজে অবশেষে বোধহয় দৈবাৎ তিনি সেই জিনিসটির খোঁজ পেলেন। তারপর ঠাকুরমশাই? উর্মিমালার স্বরে সংবিত ফিরে পান তিনি। তারপর সমস্ত ইন্দ্রিয় কোষগুলিকে সজাগ করে বলতে থাকেন, খোলা ও কঙ্খলার কাহিনীটি বড় চিত্তাকর্ষক। দক্ষিণ মহারাষ্ট্রে দেবীপট্ট নামক এক জায়গায় এক গৃহস্থের
মেখলা ও কঙ্খলা নামে দুটি মেয়ে ছিল। মেখলা বয়সে ছিল বড়, 2 বছরের। বিয়ের বয়স হলে তাদের বাবা এক সম্পন্ন ব্যবসায়ীর 2 ছেলের সঙ্গে তাদের বিয়ে তো দিলেন, কিন্তু তাদের বিবাহিত জীবন ছিল খুবই অভিশপ্ত। বড় ছেলেটি ছিল বিকৃতকামী এবং ছোট ছেলেটি ছিল বিবাহিত জীবনে উদাসীন। ফলে যা হয়, 2 বোনের বিবাহিত জীবন বিষময় হয়ে ওঠে। এরপর যা হয়, এসব কথা পল্লবিত হয়ে পাড়া প্রতিবেশীদের কাছে পৌঁছয় এবং তাদের নিয়ে গুজব ছড়াতে থাকে। ফলে ঘরে বাইরে তাদের বেঁচে থাকা দুষ্কর হয়ে ওঠে। একদিন 2 বোন তাদের বাড়িতে বসে নিজেদের দুঃখের কথা বলাবলি করছে। এমন সময় সিদ্ধাচার্য কাহ্নপা বা কৃষ্ণাচার্য সেখান দিয়ে নিজের 700 ডাক ও ডাকিনী নিয়ে যাচ্ছিলেন। তাকে দেখে 2 বোনের বড় ভক্তি হলো। তারা তাড়াতাড়ি উঠে গিয়ে গুরু কাহ্নপার শরণ নিয়ে তাদের সংসারে বিতরাগের কথা জানালো। কাহ্নপা তখন 2 জনকে বজ্রবারাহী মন্ত্রে দীক্ষা দিলেন এবং নির্জনে গিয়ে সেই মন্ত্রের সাধনা করতে বললেন। ওদের বাড়ির লোক কেউ খুঁজলো না? বৌদি, বাড়ির বউ বাড়ি থেকে কাউকে কিছু না বলে উধাও হয়ে গেলে এখনো এই আধুনিক কালেও কি আমরা সেই হতভাগীকে ত্যায্য করে দিই না? আর এ তো প্রাচীনকালের ঘটনা। 2 বোন জঙ্গলে গিয়ে দীর্ঘ 12 বছর ধরে বজ্রবারাহী মন্ত্রে সাধনা করে প্রচুর অলৌকিক শক্তি প্রাপ্ত হয়। তারপর একদিন তাদের ইচ্ছা হয় গুরুর সঙ্গে দেখা করার। খুঁজতে খুঁজতে তারা বাংলাদেশে হেমদল নামের এক জায়গায় এসে গুরুর দেখা পায়। কিন্তু তখন তারা আর সেই যুবতী বউ দুটি নেই। মধ্যবয়সী রুক্ষমূর্তি শুষ্ক প্রায় 2 সাধিকা। কাহ্নপা তাদের চিনতে অস্বীকার করেন। তখন 2 বোন গুরুকে নিজেদের পুরনো কথা মনে করিয়ে দিয়ে তার শিষ্যত্ব গ্রহণের কথা বলেন। তখন কাহ্নপা বলেন, যদি শিষ্যত্বই তারা নিয়ে থাকে তবে গুরু দক্ষিণা কই? বনচারী কপরতক্ষীন 2 বোন জানায়, গুরু কি দক্ষিণা চান? কাহ্নপা বলেন, তার 2 বোনের মুন্ডু চাই। এ তো সেই শকুন্তলার একলব্যের গল্পের মিশেল, মিস্টার মৈত্র। তা বটে, তবে এর পরের কাহিনীটাই সবচেয়ে আশ্চর্যের এবং এই মুহূর্তে সবচেয়ে জরুরি। মন দিয়ে শুনবেন। এই কথা শোনা মাত্র 2 বোন নিজেদের মুখের মধ্যে থেকে তীব্র আলোকময় তীক্ষ্ণ প্রজ্ঞা খড়গ বার করে নিজেদের মুন্ডু কেটে ফেলে এবং গুরুকে ভেট দেয়। এবং তারপরেই তাদের ধর দুটি শুরু করে এক অপার্থিব অলৌকিক নাচ। সেই নাচ বিশ্ব চরাচরে আর কেউ কোনোদিন দেখেনি। নাচতে নাচতে তাদের দেহ এক মায়াবী নীল আলোর মধ্যে উঠে যায় ঊর্ধ্বাকাশে, ডাকিনীদের মধ্যে। ডাকিনীরাও তাদের দেখে উত্তেজিত হয়ে নিজেদের মুণ্ডচ্ছেদন শুরু করে দেয়। তারাও শুরু করে সেই স্বর্গ মর্ত পাতাল মথিত করা নাচ। সৃষ্টি রসাতলে যায় যায় প্রায়। থেমে যান মৈত্র মশাই। এই শীতেও ঘাম জমেছে ওর মুখে। স্পষ্টতই বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে খুবই উত্তেজিত হয়ে পড়েছেন। উত্তেজিত হয়ে পড়েছিলেন আরও একজন। ঈষৎ কাঁপা গলায় উর্মিমালা জিজ্ঞেস করেন, তারপর তারপর কি হলো? তারপর অবশেষে দেবী বজ্রবারাহী স্বয়ং আবির্ভূত হয়ে ডাকিনীদের নিরস্ত করেন এবং নিজের হাতে নিজের মুণ্ডচ্ছেদ করে নাচ শুরু করেন। তার সেই কাটা গর্দান থেকে রক্তধারা উপচে পড়ে 2 ডাকিনীর মুখে, বজ্র বৈরণী এবং বজ্র বর্ণিনী। এরপর গুরু কাহ্নপা নিজের হাত বাড়িয়ে 2 শিষ্যার মাথায় তাদের কাটা মুন্ডু জুড়ে দেন এবং তাদের সিদ্ধ বলে ঘোষণা করেন। এরপর বেশ কিছু বছর অশেষ লোকহিত করে 2 বোন খেচরে অর্থাৎ ডাকিনীদের স্বর্গে যান। এতটা বলে ফলকটা দুজনের চোখের সামনে তুলে ধরেন মৈত্র মশাই। উত্তেজনায় তার গলা তখন থরথর করে কাঁপছে। ভালো করে দেখুন আপনারা, 2 নাচতে থাকা বোনকে দেখতে পাচ্ছেন। নিজেদের মাথা কাটতে উদ্যত নিচে পদ্মাসনে বসে আছেন গুরু কাহ্নপা বা কৃষ্ণাচার্য। ওপর থেকে আশীর্বাদ দিচ্ছেন দেবী বজ্রবারাহী। তার মানে এই কোনো অর্বাচীন জিনিস নয় বৌদি, এটি একটি কম করে 1000 বছরের পুরনো বৌদ্ধতন্ত্র ফলক। দেবী বজ্রবারাহীর আরাধনার জন্য, তাকে আহ্বান করার জন্য এর সৃষ্টি।
কোন অতিলৌকিক প্রতিভার অধিকারী সাধকের সৃষ্টিকর্তা। এর ইতিহাস অদ্ভুত, ক্ষমতা অসামান্য, এবং এরই মধ্যে এক সুপ্ত অভিশাপ লুকিয়ে আছে। খুব সম্ভবত কোনো শক্তিশালী পুরুষ এই ফলককে অভিশাপ দেন। তাহলে কি উপায় ঠাকুর মশাই? আমি আজ সারা রাত তন্ত্রমতে দেবীর আরাধনা করব। তাকে প্রসন্ন করে সেই প্রাচীন অভিশাপটিকে প্রশমিত করব। যতক্ষণ পূজা চলবে কারো বাইরে থাকার দরকার নেই। পূজা শেষ হলে যত রাতই হোক আমি একে নিয়ে চলে যাব। আমার গুরুর আদেশ আছে। আমার ব্যাপারে চিন্তা করবেন না। জগন্মাতার আদেশ হলে আমাদের আবার দেখা হবে। কিন্তু ইনি তো বৌদ্ধ দেবী বললেন, আপনি তো হিন্দু ব্রাহ্মণ, তাহলে আপনি কি করে? আপনি বোধহয় কাহিনীর পুরোটা শোনেননি, তাই না? শেষ দিকটা মনে আছে? অবশেষে দেবী বজ্রবারাহী নিজে আবির্ভূত হয়ে ডাকিনীদের নিরস্ত করেন এবং নিজের হাতে নিজের মুণ্ডচ্ছেদ করে নাচ শুরু করেন। তার সেই কাটা গর্দান থেকে রক্তধারা উপচে পড়ে দুই ডাকিনীর মুখে, বজ্র বৈরণী এবং বজ্র বর্ণিনী। বজ্রবারাহীর এই রূপের নাম হল ছিন্ন মুন্ডা। বুঝলেন কিছু? তথাগত ঠোঁট দুটো নড়তে গিয়েও থেমে যায়। গাঢ় স্বরে মৈত্রমশাই বলেন, দেবী বজ্রবারাহীর ছিন্ন মুন্ডা রূপের সঙ্গে মিলিয়ে কোনো হিন্দু দেবীর কথা মনে পড়ে প্রফেসর সাহেব? দেবী ছিন্নমস্তা? ঠিক। বৌদ্ধদের দেবী বজ্রবারাহী আসলে হিন্দু ধর্মের দেবী ছিন্নমস্তা। নৈশব্দের মধ্যে অতসী এসে তামার থালায় করে পুজোর যাবতীয় সামগ্রী নিয়ে এলো। সেই সব বাড়ির পিছনে বাগানে নিয়ে যেতে বললেন মৈত্রমশাই। সেখানে খানিকটা জায়গা পরিষ্কার করে রাখা আছে আগে থেকেই। সেদিকে যাবার জন্য সবে পা বাড়িয়েছেন এমন সময় উর্মিমালা বললেন, ভালো করে পুজো করবেন ঠাকুর মশাই, আপনার যেন কোনো অমঙ্গল না হয়। যেতে যেতে কথাটা শুনে থেমে গেলেন প্রৌঢ় ব্রাহ্মণ। তারপর ধীরে ধীরে সম্পূর্ণ ঘুরে দাঁড়ালেন। উর্মিমালার চোখে চোখ রেখে শান্ত স্বরে বললেন, যদি বলতেন যেন আপনাদের কোনো অমঙ্গল না হয় সেটা দেখতে, তো বুঝতাম। হঠাৎ আমার অমঙ্গল নিয়ে আপনি চিন্তিত হলেন কেন? আমাকে তো কেউ ডেকে আনেনি বৌদি, আমি তো নিজেই এসেছি। বিপদ তো আপনাদের। আপনি আমার জন্য উতলা হলেন কেন? পুরোহিতের দায়িত্ব যজমানের ভালো মন্দ ভাবার কথা, উল্টো হওয়ার কথা তো নয়। এখানে যজমান পুরোহিতের কথা ভাবছে কেন? বিপদ বুঝে নিজে এগিয়ে এসেছেন। আপনি আমাদের কেউ নন তা জানি, তা অন্যের বিপদের কথা শুনে আজকের দিনে কজনই বা সাহায্য করতে আসে বলুন? আর আপনারও তো ঘর আছে, সংসার আছে, আর আমাদের সাহায্য করতে হলে আপনার খারাপ কিছু হলে তাদের কি হবে? এইখানেই, এই মুহূর্তেই আপনি জিতে গেলেন বৌদি। হ্যাঁ, যার মনে সবার জন্য এত দয়া, এত করুণা, কোনো অভিশাপ তার কি করবে? চিন্তা করবেন না বৌদি। আমি নবদ্বীপের মহেশ্বর মৈত্রের জ্যেষ্ঠ সন্তান কৃষ্ণানন্দ আগম বাগীশ কথা দিচ্ছি, এই অভিশাপ আপনাদের ছুঁতে পারবে না। উদ্বেগে ফেলবে কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। আর এই সর্বভূতে দয়ার ভাবটিকে বাঁচিয়ে রাখবেন বৌদি। মনে রাখবেন, ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। এক গভীর ঘুমে তলিয়ে যাচ্ছিল তিতলি। যেন এক মহাশূন্যে সে ভেসে বেড়াচ্ছে। কোনো অবলম্বন নেই, কোনো দিশা নেই, কোনো গভীরতার বোধ নেই। সেই দিকহীন, প্রাণহীন, শব্দহীন, আলোহীন অন্ধকারে সে একলা ভেসে চলেছে। তার নিজের কোনো বোধ নেই, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উপর কোনো দখল নেই। শুধু তার জাগ্রত চৈতন্য যেন অনুভব করছে যে সে বেঁচে আছে। এমন সময় সেই মহতী অন্ধকারই যেন জমাট বাঁধতে শুরু করল। প্রথমে ধীরে এবং তারপর দ্রুত। শেষে তিনটি জায়গায় তিনটি জমাট অন্ধকার যেন তিনটি মানুষের আকৃতি নিল। না, মানুষের নয়, মানুষীর। এবং তাদের মাথা নেই,
শুধু ধড় তিনটি আছে। আস্তে আস্তে সেই তিনটি প্রাণহীন ধড়ে প্রাণের সঞ্চার হলো। তারপর তারা শুরু করলো এক অলৌকিক অপার্থিব যৌথ নৃত্য। সমস্ত অন্ধকারের সমুদ্র যেন শিউরে উঠল সেই নাচ দেখে। রাত্রির প্রতিটি গ্রন্থিতে যেন ভেসে উঠল কান্না, তিনটি অবোধ শিশুর কান্না। তিতলির বুকটা যেন কোনো এক অব্যক্ত ব্যথায় মুচড়ে উঠতে লাগলো। যেন কোনো এক প্রাচীন অসহায় ফোপানির শব্দ আস্তে আস্তে কুড়ে কুড়ে খেতে লাগলো ওর চৈতন্য। মনে হলো সেই কান্না, সেই ফোপানি, সেই অসহায় আরতি যেন খেয়ে ফেলতে চাইছে তার সমগ্র সত্তা। সেই কান্নায় আরতিতে আস্তে আস্তে যেন দম বন্ধ হয়ে আসতে লাগলো তিতলির। মনে হলো সেই অন্ধকার হাহাকার সমুদ্রে যেন ডুবে যাচ্ছে তিতলি। সে চেষ্টা করছে হাত পা ছুঁড়ে উদ্ধার পাওয়ার, কিন্তু কিছুই সে নাড়াতে পারছে না। তার বোধ বুদ্ধি চৈতন্য সমস্তটার উপর শ্বাসরোধী এক পর্দা নেমে আসছে যেন। তিতলি চাইছে চিৎকার করে উঠতে, হাহাকার করে উঠতে, চেঁচিয়ে উঠতে, কিন্তু তার কোনো ইন্দ্রিয়ই আজ আর তার বশে নেই। চোখের সামনে নেমে আসছে এক কালো পর্দা, নেমে আসছে অমোঘ মৃত্যু, নেমে আসছে, নেমে আসছে, নেমে আসছে। সেই চূড়ান্ত মৃত্যুর মধ্যে তলিয়ে যেতে যেতেই হঠাৎই যেন সবকিছু থমকে দাঁড়ালো একবার। কোনো এক অনির্দেশ্য বিন্দু থেকে উদাত্ত এবং গম্ভীর কণ্ঠে ভেসে আসছে এক পুরুষের গলা। ওম প্রত্যালীঢ় পদাম সদেব ধরিতীম ছিন্নম শিরা কর্তুকাম দীঘ বস্ত্রাম স্বকবন্ধ শোণিত সুধাধরম পীবতীন মুদা নাগপথ শিরোমণি ত্রিনয়নাম হৃদ্যুতপালাম কৃতম প্রত্যাসক্ত মনোভব পরিত্রধান ধ্যায়ত। ধীরে ধীরে তিতলির চেতনায় সার ফিরে আসতে লাগলো। স্তিমিত হয়ে এলো অন্ধকারের সেই আর্তনাদ। তিতলির মনে হলো যেন এক পাতালপুরীর আতঙ্ক থেকে মুক্তি পেয়ে সে দ্রুত উঠে আসছে ওপরে আলোর দিকে। আস্তে আস্তে সমস্ত অন্ধকার কেটে যাচ্ছিল। আলোয়, আশায়, আনন্দে ভরে উঠছিল তিতলির চৈতন্যের প্রতিটি কোণ। আলোর সেই উৎসে পৌঁছানোর আগে সেই গম্ভীর পুরুষকণ্ঠটি শেষবারের মতো শুনল তিতলি। শ্রিং ক্লিং রিং ওয়াইং বজ্র বৈরোচনীয়ে হুং হুং ফট স্বাহা। হাঁপাতে হাঁপাতে বিছানার উপর উঠে বসল তিতলি। কি সর্বনাশা ভয়ঙ্কর স্বপ্ন! বাপরে, আরো ঘুমিয়ে পড়েছিল কোন আর কিনে। ভাগ্যিস ঘুমটা ভাঙলো, নইলে সমস্ত প্ল্যান চৌপাট হয়ে যাচ্ছিল আর কি। কাল রাতে কোনো এক পুরুত মশাই নাকি এসেছিলেন এসব পুজো টুজো করতে। সেই দেখে তো তিতলি আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি দোতলাতে ওর ঘরে চলে এলো। ঝিমোতে ঝিমোতে কখন ঘুমিয়ে পড়েছে কে জানে। কি ভাগ্যিস ঘুমটা ভেঙে গেল। মোবাইল স্ক্রিন অন করলো তিতলি। ভোর 5টা। যাক, একদম ঠিক সময় উঠেছে ও। তাড়াতাড়ি রেডি হয়ে নিল। শীতের সকাল, গরম জামা কাপড় গায়ে চড়ালো কিছু, ব্যাগ তো তৈরিই ছিল। সেসব নিয়ে অতি সাবধানে অতি ধীরে নিচে নেমে এলো তিতলি। যাক, সবাই মরার মতন ঘুমোচ্ছে। অত্যন্ত সন্তর্পণে দরজা খুলে বাইরে এসেই দ্রুত হাঁটা শুরু করলো। মোড়ের মাথায় আসতেই আরো 2 মূর্তি। কোনো কথা না বলে দ্রুত রিক্সা স্ট্যান্ডের দিকে হাঁটা মারল তারা। সকালের প্রথম ট্রেন ভোর 6টায়। ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল তথাগতর। যত রাত গড়িয়েছে আরো গাঢ় ঘুমে তলিয়ে গেছিলেন তিনি। এমন অথই ঘুম বহুদিন হয়নি ওর। ঘুম ভাঙল উর্মিমালার ধাক্কা ধাক্কিতে। উঠেই চোখ মুচকে ফেললেন তিনি। ইস, এত বেলা হয়ে গেছে। আহ, কি কি হয়েছে? উফ, ধাক্কাচ্ছ কেন? ঠাকুর মশাই নেই, ফলকটাও নেই। তো তাতে হাঁপাচ্ছ কেন? উফ, বাপরে। আরে উনি তো বলেই ছিলেন যে ফলকটা নিয়ে যাবেন গঙ্গায় ফেলে আসতে, সে যত রাতি হোক। একেবারে সেখানেই গেছেন হয়তো।
আমাদের ডাকবেন না সে তো বলেই গেছিলেন। আমি বরং একবার মাধবদের বাড়িতে খোঁজ করে দেখছি। সর্বনাশ হয়ে গেছে। সকাল থেকে তিতলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও বাড়ির সোনাই রূপাইও নেই। তো তোমার ভাইকে ফোন করলাম, সেখানেও নেই। তিতলি একটা চিঠি লিখে রেখে গেছে, দেখো। চিঠিটা পড়তে পড়তে ভয়, উদ্বেগ আর আশঙ্কায় তথাগতর মুখ বিবর্ণ হয়ে উঠল। দ্রুত উঠে পড়েন তিনি। এই মুহূর্তেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে। সর্বনাশ আসবে বলে তৈরিই ছিলেন প্রফেসর তথাগত দত্তগুপ্ত, কিন্তু এক চক্ষু হরিণের মতন বিপদটা এলো সম্পূর্ণ অন্য দিক দিয়ে। এলো বড়ই দ্রুত, এবং এই বিপদ মহা বিপদ, ঘোর বিপদ। বাথরুমে গিয়ে মুখে চোখে জল দেওয়ার সময় বুঝলেন তথাগত। আশঙ্কায় তার সর্বাঙ্গ কাঁপছে থরথর করে। শিয়ালদা স্টেশনের বাইরে, যেদিকটা পায়খানা, পেচ্ছাপে, বৈঠকখানা, বাজারের নোংরায়, মরা বিড়ালের ছানা, ভাঙা মাটির ভাঁড়, ইঞ্জেকশনের সিরিঞ্জ আর চোলাইয়ের বোতলে চাকনাচুর হয়ে থাকে, সেদিকে একটা ভাঙা ঝোপড়ির মধ্যে বসে ইঞ্জেকশনে মিক্সচার টেনে নিচ্ছিল টেনিয়া। শীতকালের বিকেল, ঠান্ডা লাগছে হেভি। একটু আগেও টেনিয়ার হাড় অবধি জমে যাচ্ছিল ঠান্ডাতে। দুটো শট নিয়ে এসেছে টেনিয়া, তাই বডিটা সামান্য ওম মারছে। পুরো চুপ, পুরো মাখো। নাতির ভাই উমদা জিনিস ছাড়া দেয় না। আমার মালটাও এমনি চিচে নেয়। 4টে পুরি আর 4,000, 1 পয়সা কম নেয় না। আর আমিটা মাল মাখন। মাথায় দুটো কিক পড়তেই ইন্দ্রিয়গুলো সটাসট চোখা হয়ে ওঠে টেনিয়ার। সেবার তো বৈজনাথের মাথায় দানা ভরে দেওয়ার আগে দুটো ছিলিম গাঁজা উড়িয়ে তারপর একটা নাসিরের দেওয়া শট নিয়ে গেছিল টেনিয়া। আহা, প্রথম দানাটাই সোজা কপালে, আওয়াজ করার সময় অবধি পায়নি হারামিটা। ভাবতেই টেনিয়ার মুখে একটা হাসি খেলে যায়। পুলিশ অবশ্য ভালোভাবে নেয়নি ব্যাপারটা। হাড় কাটার একটা বেশ্যার জন্য টেনিয়া হিট খেয়ে কাউকে উড়িয়ে দিল, এটা ওদের বিশ্বাস হয়নি। ভেবেছে গ্যাং ওয়ার। তুলে নিয়ে গিয়ে লকআপে ঢুকিয়ে উল্টো করে ঝুলিয়ে কি মার। সেই থেকে বাঁ হাতের কোড়ে আঙুলটা নাড়াতে পারে না ও। তবে অফিসারটার নাম মনে রেখেছে টেনিয়া, সুবীর সামন্ত। শুয়োরের বাচ্চাটা এখন যাদবপুর থানায় আছে। বাচ্চাটা এখন যাদবপুর থানায় আছে। দুনিয়াটা না গোল, মৌকা আসবে। সেদিন হারামজাদাটা খোঁয়াবিলা করে দেবো। মিক্সচারটা সিরিঞ্জে প্রায় ডাক্তারের নিষ্ঠায় ভরতে থাকেও। এদিকে কেউ বিশেষ আসে না। স্টেশনের বাইরে নিজের ভাড়ার ট্যাক্সিটা রেখে এদিকে এসে একটা শট নিয়ে যায়, নইলে ওর চলে না। তামার পয়সা ঘষে দারু বা হেরোইন চরস ছাড়া ওর নেশা হওয়া মুশকিল। তবে তাতে হেভি খরচ। দু একবার চুম করি, মানে জিভে সাপের ছোবল নিয়ে অবশ্য দেখেছেও। আহ, নেশার রাজা। কিন্তু ওই যে কুত্তি পয়সা, সালি কারও শোনে না। পয়সার জন্যই তো মেয়ে পাচারের ব্যবসাটা শুরু করতে বাধ্য হলো। মেয়ে পাশের অনেক হ্যাপা, দেহেবি মারলু। গঞ্জে মালিকের আর গাড়ি ছড়ানোই আছে। কেউ আর প্রেম মহব্বতের নাম করে বাচ্চা মেয়েগুলোকে ফুসলিয়ে নিয়ে আসে, কেউ আর চাকরি দেবো বলে। একদিন এদিক ওদিক থাকে, সংসার করে, কি কলকাতা দেখে। একদিন হাত পা বেঁধে মালিকের লরিতে তুলে দিলেই হলো। ইউপি, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা বাঙালি মেয়েদের হেভি ডিমান্ড। নন সরম বডি, পানিয়াগুলো বিছানায় হেভি সুখ পায়। তারপর ভীতু বাঙালি, দুটো ফাট থাপ্পড় চুপ। সাদিকে সাথে সেই বাংলাদেশ থেকে বাঁকুড়া অবধি হাজার হাজার বাঙালি মেয়ে বাঁধাকপিগুলোর বিছানা গরম করছে। পার মেয়ে 10 মতন পায়ও। মাগে একটু ফর্সা হলে আর মাইফাইয়ের সাইজ ভালো থাকলে 30 অবধিও কামিয়েছে টেনিয়া। তবে এ লাইনের সবচেয়ে সুখ হচ্ছে মেয়েগুলোকে তৈরি করার দায়িত্বটা টেনিয়াদের ওপরেই পড়ে। আহা, কচি মাল সব।
আজকাল তো 10-12 থেকে মেয়ে তুলতে বলছে মালিক। 15-16 বেশি হলেই নাকি কাস্টমার নাক শীত করছে। সেই ভয়ে কাঁটা হয়ে যাওয়া, পেচ্ছাপ করে ফেলা বাচ্চা মেয়েগুলোকে ধরে বিছানায় তুলে আঁশ মিটিয়ে খাওয়ার মধ্যে যে কি অপার সুখ, সেটা নিয়ে বলে বোঝাতে পারবে না। চাদরের খরচটা অবশ্য টেনিয়াই দেয়। সাদা চাদর ছাড়া টেনিয়া অন্য চাদর পছন্দ করে না, আর একবারের রক্তমাখা চাদর টেনিয়া দুবার ব্যবহার করে না। সেই জন্যে তো মালিক ওর নামই দিয়েছে চাদ্দার চোদ। তবে যাতে টেনিয়া সবচেয়ে বেশি লাভ, সেটা হলো ফেসবুক। ফেসবুকে শালা কিলবিল করছে বাঙালি মেয়ে। খানিকটা ওরই মতন দেখতে একটা ছেলের ছবি দিয়ে ঘ্যামা প্রোফাইল বানিয়েছে ও। বেশ কিছু কোচি মাল এসে ঠুকরে যায়। সেক্সি থোবড়া দেখলে বাঙালি মেয়েগুলোরই প্রেম প্রেম বাই উথলে ওঠে বেশি, দেখেছে টেনিয়া। বাকি ওড়িয়া কি বিহারি কি পাঞ্জাবি মেয়েগুলো পাত্তা অবধি দেয় না। সিয়ানা জাতের মাল সাল, মনে মনে খিস্তি করে টেনিয়া। ফেসবুক থেকে মেয়ে তোলার সবচেয়ে ভালো দিক হলো নো কাটমানি। শালা পুরো মাল্লু নিজের ইয়েতে। আজও একটা শিকার দুপুর 3টে নাগাদ এসে পৌঁছবে, সঙ্গে 2টো ল্যাংবোট নিয়ে। সালা এক ছিপে 3 মাছলি। আজ তো পুরো খুন খারাপই দিন টেনিয়ার। শট নিয়ে একটা জাম্বো সাইজ বিড়ির মধ্যে তামাক আর টিকটিকির ল্যাচ পোড়া ছাই মিশিয়ে ভরে বানাতে বানাতে পিছনে একটা খ্যাক খ্যাক আওয়াজ শুনতে পেয়ে হিংস্র কেউটের মতোই ঘুরে বসেও। ভিখু টেনিয়ার 1 নম্বর সাগরেদ। পকেট মারছিল আগে, পরে কয়েক বছরের জন্য একটা গাব্বাবাজদের দলে ভিড়ে যায়। ভালো বোম বাঁধতে পারে, যদিও ওই করতে গিয়েই বাঁ হাতের কয়েকটা আঙুল মায়ের ভোগে চলে গেছে। পুরো এখানে বসে নেশা চোদাচ্ছ? ওদিকে 3টে ফান্টুস বিচরি স্টেশনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে যে, বাড়ি থেকে পালিয়েছে বোধহয়। সাঁটি স্মাল গুরু পুরো চাম্পি, বুকে এত বড় বড় মাদার দেয়ারি দিয়ে ঘুরছে গো, টাইট জিন্স। আহ, চোখ দুটো সরু করে ভিখুর দিকে তাকিয়ে থাকতে থাকতেই বিড়িটা ধরায় টেনিয়া। সেই সাপের চাউনির সামনে ভিখু একটু চুপ করে যায়। প্রথম টানটাই টং করে মাথায় গিয়ে লাগে টেনিয়ার। মালগুলো তাহলে এসে গেছে। ফোনটা তাহলে এরোপ্লেন মোড থেকে নর্মাল মোডে আনতে হবে তো। ঠিক দেখেছিস, বিলকুল ফাঁকা। তোমার সঙ্গে আনচান চ্যাংড়া মাসুক নেই তো? না গুরু, ভিকুর মতো আঙ্গুলিদার পাবে না, সব ছানবিন করে এসছি। এরা বড় বুঝলে, পুরো হরিণ কাটা ডেয়ারি, 15-16 হবে। বাকিটা টুনটুনি, ওই 10-12 মতন। বড়টা বুঝলে এরা ব্যাগে করে কাপড় চোপড় এনেছে, বোধহয় বড়টা বাড়িতে কাটি মেরেছে। গরম ছাম মাইরি, বেচতে পারলে মেলা মাল করি পাবে, 1.5 পেটি কমসে কম। আর তাড়াতাড়ি করো মাইরি, পুলিশ ঢুকে গেলেন তো 1 পয়সা পাবে না। 1.5 পেটি কথাটা গিয়ে টেনিয়ার মস্তিষ্কে আঘাত করে। এতটা ও নিজেও ভাবেনি। আরেকটা টান মেরে ধীরে সুস্থে ওঠেও। তারপর ভিকুর ঘাটটা খপ করে ধরে। ঠিকঠাক ছানবিন করেছিস তো রে? আর কেউ নেই তো? আনসান খবর হলে কিন্তু তোমার গিনি বাজিয়ে ফাঁট করে দেবো হারাম জাদা, খেয়াল থাকে যেন। মা কালী দিব্যি বলছি গুরু, এলাকার মেয়ে নয়, 3টেই আলাগা ছাপকি। আর গরম মাল, উফ। বর্ডার বোধহয় আশিক পাশিকের সঙ্গে পালাবার কথা ছিল বুঝলে, সে শালা বোধহয় চোখ উল্টে কেটে পড়েছে। মালা ফোন করছে আর ফোন নামিয়ে রাখছে। আরে মালগুলো তো পুরো কিচাইন হয়ে গেছে, সে এক কোনায় বসে হুসুর ফুসুর করে যাচ্ছে। এ গুরু বলছি, তুমি তো ইংলিশ ইংলিশ বলতে পারো, কি একটু ভাব টাপ জমাও না। তারপরে আজ রাতে রাজারহাটের ডেরায় তুলে নিয়ে গিয়ে 3টেকে ঝাম্পা করে পেলি, কাল পরশু আসলামে লরিতে করে তাই একেবারে। মা চামড়া চো, কামলি দেখলে চুদুর বুদুর না মা তোমার? আমার কাছে কাচ্ছিস? চল চাবিটা নে, চাবিটা নে, গাড়িটা রেডি রাখ, মোবাইল রেডি থাকে যেন, টুম করলেই সোজা পিছনে কেটে, মনে থাকবে? চল নে। চাবিটা ছুঁড়ে দিয়ে ভাঙা চিরুনি দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে স্টেশনের দিকে রওনা দেয় টেনিয়া। না, টেনিয়াকে দেখিয়ে দেওয়ার দরকার নেই মেয়ে 3টে কোথায় বসে আছে। মোবাইলটার মোড চেঞ্জ করে টেনিয়া। ইস, অনেকগুলো মিসড কল অ্যালার্ট এসে পড়ে আছে। নিজের ফেসবুকটা অন করে একবার মেসেঞ্জারটা দেখে নিয়েই বন্ধ করে টেনিয়া। স্ক্রিনে ফুটে উঠেছিল প্রায় ওরই মতন আর একটা ছেলের ফটো। প্রোফাইলে লেখা ছিল একটা ছোট্ট নাম, স্যাম।
ট্যাক্সি স্টিয়ারিং এ টান টান হয়ে বসেছিল ভিখু। আর গুরু কখনো ফেল হয় না। একটু পরেই পাক্কা চপকি তিনটেকে ম্যানেজ করে গুরু সিগন্যাল দেবে। একবার ভুলিয়ে ভালিয়ে রাজারহাটের ফাঁকা ফ্ল্যাটটায় তুলতে পারলেই উফ! শরীরে কিছু চাঞ্চল্য অনুভব করলো ভিখু। দুটো দিন তো গুরুই নিজেই রাখবে। আমি আছি, গুরু আছে, আসলাম আছে, পুনরি আছে, সামন্ত আছে। বাবা লোক কম নাকি? দিয়ে তুই খেতে হয়, গুরু বলে দিয়েছে। কিন্তু গুরু বড্ড সময় নিচ্ছে। যাকে ভালো বড় মাছলি, একটু সুতো তো খাবেই। তিনটের মধ্যে যেটা সব থেকে বড় সেটাকে আমি নেব ভেবে রেখেছি। উফ পাতাবি কি সাইজ! ভাবতে ভাবতে এই ড্যাশবোর্ড খুলে একটা কালো চ্যাপ্টা বোতল বের করে আনে। বোতলের ছিপিটা খুলতেই একটা উগ্র কটু ঝাঁঝালো গন্ধ ট্যাক্সির মধ্যে ছড়িয়ে পড়ে। পাইপটার দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকে ভিখু, তারপর সোজা গলায় উপুড় করে দেয়। আরে বাবা, ঠক মাইরি সালা পোলকে ধরে নেয়। নিউ ব্যারাকপুরের পদ্মবতীর ভাটিতে বানানো আসলি চিজ বাবা। চুল্লুর সঙ্গে চুন, আরো সব কি কি কেমিক্যাল। ও বাবা, তারপরে খদ্দের বুঝে ব্যাটারির জল গুঁজে দেয়। পদ্মাবতীর চুল্লুর তেজে পদ্ম কখনো বিষ থেকে কিছু কম না বাবা। লোকে এমনি নাম দিয়েছে নাকি পদ্মকাটা? হ্যাঁ, আগে বলতো ফুটুস। ফুটুসই বটে। বেশি দিন এই জিনিস চালালে পাবলিক এমনি পুড়ে যাবে। কত মানুষ তো দেখলাম। হি, হি, আমিও ফুটবো। বেশি দিন নেই, আমি জানি তো। ভাবতে ভাবতেই খি খি করে ছোপ ধরা দাঁতগুলো বের করে হেসে ওঠে ভিখু। আর ঠিক সেই সময়ে মোবাইলটা কর্কশ স্বরে বেজে ওঠে। ঝটপট বোতলটা ড্যাশবোর্ডে চালান করে দিয়ে মোবাইলটা তুলে কল অ্যাকসেপ্ট করে কানে দেয় ও। বলছি দাস দাস স্টেশন চত্বরে আসেন নাকি? আপনাকে তো আমার আর তিতলির ব্যাপারে বলেইছিলাম। ও এসে গেছে বুঝলেন, সঙ্গে আমার দুই শালিও আছে। আজকে ঠাকুর মশাই বললেন ভালো লগ্ন নেই, তাই আজ বাদ দিয়ে বিয়েটা আমরা কাল করছি। আজকে রাতটা একটু রাজারহাটে আমার পিসিমার ডেরায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিন দাদা। আচ্ছা আচ্ছা, কালকে কিন্তু সকালেও আসতে হবে, একদম সকাল সকাল। মনে আছে তো? কালীঘাটে পৌঁছে দিতে হবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আসুন। শালা, আগে থেকে চিনতেও কিন্তু নাকি? মানে অন্য সোর্স থেকে তুলেছে? কি অ্যাক্টিং মাইরি! সাথেই হারামিটাকে গুরু বলি। আহ, দুটা দিন ভদ্র বাঙালি বাড়ি, তিনটে নরম সরম বাচ্চা। আহা, তেমনি গুবলু গাবলা। কি মজা! শুনে তো আমার সবকিছু করে অটুক করছে। ভাবতে ভাবতেই গিয়ার বদলায় ভিখু। ট্যাক্সিটা প্রায় উড়েই চলেছিল সল্টলেকের রাস্তা ধরে। শীতকালের রাত দ্রুত নামে। পিছলে যাওয়া রাস্তার আলোতে ছায়ারা খেলা করে যাচ্ছে পিছনের সিটে বসে থাকা মেয়েগুলোর মুখে। সে মুখে নতুন অ্যাডভেঞ্চারের উত্তেজনা, বিয়ের চিন্তা, লোকলজ্জার ভয়, নাকি অজানা অচেনা শহরে হারিয়ে যাওয়ার উদ্বেগ। কোনটা বেশি সেটা বলতে পারবে না ভিখু। পাশে টেনিয়া বসে ঘন ঘন ঘড়ি দেখছে। ওদের যে ঘাঁটি, তার কেয়ারটেকার সামন্তকে বলাই আছে রেডি থাকতে। আধা তৈরি হয়ে পড়ে থাকা বিল্ডিংটায় কেউ থাকে না, তারই একটা ঘর ওরা নিয়ে রেখেছে। এক টেরে বিল্ডিং, দূর দূর অবধি কেউ নেই। চেঁচিয়ে গলা ফাটিয়ে ফেললেও কেউ শুনতে পাবে না। কিন্তু টেনিয়ার উদ্বেগ অন্য জায়গায়। মালিককে তিনটেরই ফটো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে টেনিয়া। মালিক বলছে কালই তুলে দিতে আসলামের লরিতে। কিছু না ভেবেই 2 লাখ চেয়েছিল টেনিয়া। মালিক শোনা মাত্র রাজি হয়ে যায়। এখন আফসোস হচ্ছে টেনিয়ার, আরো কিছু চাইলেই হতো। যাকে যাক, আজ রাতটাই যা। অনেকক্ষণ পর বড় মেয়েটা কথা বলে উঠল। আমরা আমরা কোথায় যাচ্ছি স্যার? যেন লজ্জাতেই জিভ কাটে টেনিয়া। এই তো আমার পিসির বাড়ি সামনে, বড় ফ্ল্যাট। পিসি একাই থাকে, আমি বলেই রেখেছিলাম তোমাদের কথা। তোমাদের কোনো অসুবিধা হবে না, দেখো। আচ্ছা, বলছি তোমাদের বাড়িতে গিয়ে উঠলে হতো না? এ ছি ছি,
বিয়ের আগে মা তো আমাকে দেখবেন। আচ্ছা ওই কাল রাত্রি নাকি এটা বলে না, কাল বিয়ে করেই একেবারে উঠবে। মা তো বরণ ডালা সাজিয়েই রেখেছে। না মানে এত রাত্রে তিনজন গিয়ে উঠবো, পিসিমণি কিছু মাইন্ড করবেন না তো? মেয়েগুলোর সারল্য দেখে অবাকই হচ্ছিল ভিখু, তবে আরো অবাক করল টেনিয়া। আরে না না, আমাদের ব্যাপারে পিসিমা সব যায়। আসলে এখান থেকে কালীঘাট যেতে সুবিধা, কালী শুভদিন এক রাত থাকবে, গল্প গুজব করবে, কি আছে। আমার পিসি তোমাকে দেখার জন্য মুখিয়ে আছে বুঝলে। আজ আরো বাড়ির বড় বউ বলে কথা। ভিখুর তো ইচ্ছা করছিল স্টিয়ারিং ছেড়ে হাততালি দিয়ে ওঠে। সালা, কোথায় লাগে শাহরুখ খান, কোথায় লাগে সালমান? সাধে মালিক এত ভালোবাসে গুরুকে। রাজারহাটের মেইন রাস্তা দিয়ে চলার সময় রিয়ার ভিউ মিররে আর একবার মেয়ে তিনটের মুখ দেখল ভিখু। উত্তেজনা আর আশঙ্কায় সিটের সঙ্গে প্রায় লেপ্টে আছে ওরা। ওদিকে টিনিয়া ক্রমশ অস্থির হয়ে উঠছে, সেটা ওরা আঙুল মটকানো আর ঘন ঘন ঘড়ি দেখা নিয়েই বোঝা যাচ্ছে। প্রথম বড় সিগন্যাল থেকে গাড়িটা মসৃণ সড়ক ছেড়ে ডান দিকের অন্ধকারে খোয়া বিছানো রাস্তা ধরতেই গাড়ির সঙ্গে মেয়ে তিনটেও দুলে উঠল। বড় মেয়েটা বলে উঠল, স্যাম, এত এত অন্ধকার কেন রাস্তায়? আমরা আমরা কোথায় যাচ্ছি? বোঝাই যাচ্ছে বিস্তর ভয় পেয়েছে। বাকি বাচ্চা মেয়ে দুটো আঁকড়ে ধরেছে বড়টার হাত। আধো অন্ধকারেও বোঝা যাচ্ছে যে এদের মুখ ভয়ে আতঙ্কে সাদা বিবর্ণ হয়ে গেছে। সামনে এই বিল্ডিং, অনেক পিসিমার ফ্ল্যাট। এত চেঁচামেচি করার কি আছে? চেঁচামেচি করো না, বোঝো না, শান্ত হয়ে বসো। মেয়েগুলো ধমক খেয়ে থতমত খেয়ে চুপ করে যায়। একটা হালকা ভয়ার্ত ফোপানি শব্দ শুনতে পায় ভিখু। এরপর শক্ত মুখে বাঁদিকে স্টিয়ারিং ঘুরিয়ে অন্ধকার বিল্ডিংটার সামনে দাঁড় করায় গাড়িটা। এরপর একটা আর্ত চিৎকার। সামন্তকে রাখাই হয়েছে ওই জন্য অবশ্য। লোকটাকে পার্টির জন্য বোম বানাতো। একবার ভোটের আগে অপোজিশনের ছেলেরা ধরে মুখের অর্ধেকটা অ্যাসিড আর আগুনে পুড়িয়ে দেয়। দিনের বেলাতে দেখলেই বুকটা ছ্যাঁত করে ওঠে, রাত্রিরে তো কথাই নেই। রাত্রিরে অন্ধকারে দাঁড়ানো ট্যাক্সির জানলার পাশে এসে এরকম আধপোড়া মুখ নিয়ে কেউ যদি হাতে আবছা হলুদ এমার্জেন্সি লাইট ঝুলিয়ে বলে, তাতে চমকে যাওয়া স্বাভাবিক। ওখানেই বাচ্চা মেয়েগুলোর নার্ভ ফেল করতে শুরু করে। এরা অবশ্য যখন থরথর পায়ে নেমে আসে, বাচ্চা মেয়ে দুটো অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে। বড় মেয়েটাকে দেখে বোঝাই যাচ্ছে যে ওর পা কাঁপছে, যে কোনো মুহূর্তে পড়ে যাবে। বাচ্চা দুটো গায়ের সঙ্গে লেপ্টে আছে পুরো। বড় মেয়েটা নেমেই বলল, আমরা আমরা এখানে থাকবো না স্যাম, আমাদের স্টেশনে ফিরিয়ে দিয়ে এসো প্লিজ। দোহাই দোহাই তোমার পায়ে পড়ি, আমাকে তো তুমি ভালোবাসো বলো, তাই না স্যাম? প্লিজ স্যাম, লক্ষ্মীটি, আমরা কাল সকালে ঠিক কালীঘাটে পৌঁছে যাব, প্রমিস করছি। আমরা আমরা এর ভিতরে যাব না, প্লিজ প্লিজ। টেনিয়ার থাপ্পড়টা সাপের ছোবলের মতোই নেমে এলো মেয়েটার গালে। কোঁক করে একটা আওয়াজ তুলে মেয়েটা মাটিতে পড়ে গেল। বাচ্চা মেয়ে দুটোর যেটা আছে সেটা ভয় আর আতঙ্ক ছাড়িয়েও অনেক বেশি কিছু। মনে হচ্ছে ওদের পাগুলো যেন মাটিতে গেঁথে দেওয়া হয়েছে, এক্ষুনি পেচ্ছাপ করে দেবে। ধীরে সুস্থে নিচু হয়ে বড় মেয়েটার চুলের গোড়াটা খপ করে ধরল টেনিয়া। এই, 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 চুপ চুপ, শুনে রাখ কুত্তি, ট্রেনিয়ার ডেরায় ঢুকেছে। হ্যাঁ, তোদের সব নটাঙ্কি এখন থেকে বন্ধ, বুঝলি? আজ রাতটা মস্তি, কাল শ্বশুর বাড়ি, বুঝেছিস? বেজাল যদি দেখেছি টুকরো করে কেটে পুঁতে দেবো। চেঁচালেও আশেপাশে শোনার কেউ নেই। চারদিক দেখে নে। দেখ, ভালো মেয়ের মতো ঘরে বন্ধ থাক। হ্যাঁ, কয়েক ঘন্টা পর কিছু দোষ নিয়ে আসছি, ফুর্তি ফার্তা হবে, ন্যাকড়াবাজি একদম নয়। ওকে বেবি, এখন চল, ওঠ ওঠ। বলে চুলের মুঠি ধরে
মেয়েটাকে দাঁড় করায় টেনিয়া। তারপর সিঁড়ি ধরে ছেঁচড়ে তুলতে থাকে। মেয়েটাও বোধহয় চরম আতঙ্কে বোবা পাথর হয়ে গেছে। রেলিং ধরে ধরে সে উঠতে লাগলো। ভিখু আর সামন্ত বাচ্চা দুটোর ঘাড় ধরে টানতে শুরু করায় ওরাও এগোতে থাকে বদ্ধভূমির দিকে টেনে নেওয়া বলির পশুর মতন। দোতলায় উঠে ফ্ল্যাটের দরজা খুলে সামন্ত। 3টে মেয়েকেই ঠেলে দেওয়া হয় ভেতরে। এখানেই থাকো, হ্যাঁ মামনিরা, ঘন্টা 3 বাদে তোমাদের কিছু আশিক জুটি আছে। আওয়াজ করলে কিন্তু কিছু হয়ে যাবে, বুঝে? এই মা, সামন্ত বাচ্চা, খাওয়া দাওয়া যা এনেছো ওনা দিয়ে দিও ওদের। তুমি কিন্তু সালা ফাঁকা ময়দান থেকে গোল করতে যাও না, ঝিটনি দুটো খুলে হাতে ধরিয়ে দেবো, মনে থাকে জানো। চলবে ভিকু। বলে টেনিয়া দ্রুত নেমে যায় সিঁড়ি বেয়ে। রাস্তার ধারে লাগানো এক শীর্ণ ল্যাম্পপোস্ট থেকে ঘরে ঢুকে আসা ঘোলাটে মৃত আলোর মধ্যে ভূতগ্রস্ত মেয়ে 3টেকে রেখে দরজা বন্ধ করে সামন্ত। রাত 1:30 নাগাদ যখন বালুরঘাটের বিবেকানন্দ কলোনির দত্তগুপ্ত বাড়ির সামনে পুলিশের জিপটা এসে থামলো, তখন শুধু দত্তগুপ্ত বাড়ি কেন, পুরো পাড়াটাই উত্তেজনা আর অমঙ্গল আশঙ্কায় জড় রোগীর মতন কাঁপছে। জিপের আওয়াজ শুনে তাই দরজা খুলে বেরিয়ে আসতে সময় নেননি তথাগত আর উর্নিমালা আর তিতলির বাবা মা। অতসীও সঙ্গেই ছিল। আশেপাশের বাড়ি থেকেও তাড়াতাড়ি দরজা খুলে উদ্বিগ্ন প্রতিবেশীরা নেমে আসেন। দৌড়ে আসেন স্বর্ণালী আর রূপালীর মা বাবা। জিপের সামনের সিট থেকে নেমে দাঁড়ান মধ্য 40-এর পেটানো স্বাস্থ্যের 2 পুলিশ অফিসার, আর পেছনের সিট থেকে নেমে আসেন 2 মহিলা পুলিশ কর্মী। আর তারপর ধীর পদক্ষেপে মাথা নিচু করে বাড়ি থেকে পালানো 3 কন্যে। আপনাদের মেয়ে নাকি? নমস্কার, আমি প্রবীর ব্যানার্জি, ওসি সিআইডি স্পেশাল ব্রাঞ্চ। এই 3 মক্কেল শিয়ালদা স্টেশন চত্বরে ফালতু ঘোরাফেরা করছিল, আর এই আমার কলিগ ওয়াসিম, ও গিয়েছিল একটা পার্সোনাল কাজে। প্ল্যাটফর্মে ঘুরতে দেখে সন্দেহ হওয়াতে জিআরপিএফ কে বলে 3 জনকে আটকায়। আমাদের বস আবার এই দিককার লোক, আপনারই ছাত্র ছিলেন। আপনার নাম শুনেই তিনি আর কোনো রিপোর্টের হাঙ্গামা বাড়াননি। জিআরপিএফ কে বলে কয়ে আমাকে বললেন নিজে থেকে পৌঁছে দিতে। তাই ট্রেন ধরে এখানে এসে লোকাল থানা থেকে জিপ নিয়ে এখানে আসা। একটু রাত হয়ে গেল, তার জন্য রিয়েলি সরি। ওদিকে কান্না, ফোপানি, হাউমাউ, বকাবকি বিবিধ আওয়াজের মধ্যে তথাগত এগিয়ে এসে ওসির হাত ধরে ফেলেন। কি বলেছে ধন্যবাদ দেব ভাই, এই উপকার জীবনে ভুলবো না আমি। আপনার আপনার বসের নামটা যদি বলেন। আর বলছি কি, মানে এত রাতে এলেন, অন্তত রাতের খাবারটা খেয়ে যাবেন না? ফের জিপে বসতে বসতে দুঃখ প্রকাশ করেন ওসি। না না, আজ নয়। আমাদের কি আর সেই কপাল আছে স্যার? আমরা হলাম কি স্পেশাল ব্রাঞ্চ, সর্বঘটে কাঁঠালি কলা। এই তো ট্রেন থেকে নেমেছি কি নামিনি, খবর পেলাম রাজারহাটে কোনো এক আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ নাকি 2 পিস বডি পাওয়া গিয়েছে। আবার ছুটতে হবে। ওদিকে আবার শুনলাম বডি আছে কিন্তু মুন্ডু হাফিস। সে নাকি এমন করে কেটেছে সারা বিল্ডিং এর একতলা নাকি রক্তে থই থই। বড় সাহেব অত রাতেই ফোন করে বললেন যে কেসটা যেন আমি আর ওয়াসিম হ্যান্ডেল করি। কি আর বলি স্যার, নাওয়া খাওয়া নেই। এত এত ক্রাইম আর এই কটা মাত্র পুলিশ। যাই হোক, এই নিন স্যার কার্ডটা ধরুন। এতে আমার উপরওয়ালার নাম আর মোবাইল নাম্বার আছে, আপনি কথা বলে নেবেন। আজ তাহলে চলি স্যার। আরে ওয়াসিম, চল বাপ, স্টিয়ারিং ধর। আজ তোরও উপোস আর আমারও। চল চল। বলতে বলতে জিপটা স্টার্ট করে বেরিয়ে যায় পাড়ার মোড়ের দিকে। রাত 12টা নাগাদ ট্যাক্সিটা নিঃশব্দ ঘাতকের মতোই এসে দাঁড়ালো রাজারহাটের অভিশপ্ত ফ্ল্যাটটার সামনে। ফটাফট গেট খুলে নেমে এলো টেনিয়া, আসলাম আর বানোয়ারি। ভিখু জড়ানো গলায় বলল, ও ওই যে গাড়িটা গ্যাস করে আসছে, তা তুমি কিন্তু আগে শুরু করে দেবে না বলে দিচ্ছে। ওরা 3 জনই টলছিল। চাঁদের আলো আর শীর্ণ ল্যাম্পপোস্টের মরা আলো মিশিয়ে
ভুতুড়ে দেখাচ্ছিল ওদের, যেন নরকের আগুনের আলো ছায়ায় দুলছে তিনটে মূর্তিমান পাপ। আজকে নেশা করেছে ওরা, প্রচুর নেশা। প্রথমে ভিআইপির পাশে এক ডান্স বারে, তারপর আসলামের কৈখালির আড্ডায়। আহা, 1 নম্বরই মাল এনেছিল আজ আসলাম, মালানা ক্রিম। গেটে সামন্ত বসেছিল, টেনিয়া জিজ্ঞেস করে, কি আর আমি মালগুলো খেতে দিয়েছিলি? হ্যাঁ, গেছিলাম দিতে, দরজা খোলেনি। মানে কুত্তিগুলো দরজা বন্ধ করে ভাবছে পার পাবে নাকি? আবে ভিকু, জলদি আনা বে, চল উপরে চল। আগে আমি, ভিকু আর আসলাম, তারপর আমার বাকিরা। হ্যাঁ, বেশি আনসান মজা কি করবি না, কোথাও যেন দাগ ভাগ না লাগে। আর কাটার মাল না এটা। এ গো, ওই যে বড়াকে আমার দেবে গো, প্লিজ প্লিজ, আমার হেভি লেগেছে ওকে। ওকে দাঁড়া গুলো দাঁড়া। এই ঠ্যামনা, সালা ঠ্যামনা শখ দেখবে। চল, একটা টুন্নিকে নিয়ে সাইডে ফুটে যাবে। আবে সামন্তর বাচ্চা, গদ্দা রেডি আছে তো? আর সাদা চাদর? বলতে বলতে ওরা একতলায় উঠে আসে নিয়তির অমোঘ অভিশাপের মতো। খটখট কর না ভাই, দাঁড়িয়েছিস কেন? দরজা খুলতে বল। ভিখু খটখট করতে করতে সুরে বলতে থাকে, রাত হলো দূর খোলো কুকুমুনি সোনা রে, মাসুক এসেছে কত, চোখগুলো দেখুন না রে, দেখুন না রে। হ্যাঁ স্যার, ছড়া কেটে আমার বাপের বিয়ে দিচ্ছে। চলো কান্দে লাগা। দুইজনে এগিয়ে ধাক্কা দিতেই দরজাটা যেন অলৌকিকভাবে হাট হয়ে খুলে যায়, এবং তার ফলে হুড়মুড়িয়ে ওরা দুজনেই ভেতরে হুমড়ি খেয়ে চলে আসে। আর ঠিক তক্ষুনি যেন অলঙ্ঘ্য ভবিতব্যের মতোই দরজাটা ওদের পিছনে সজোরে বন্ধ হয়ে যায়। যদিও সেটা খেয়াল করার আগে ওরা সামনের দিকে তাকায় এবং চরম অবিশ্বাসে, সর্বগ্রাসী আতঙ্কে আর হাড় হিম করা ভয়ে স্থাণু হয়ে যায়। সেই অর্ধেক আধার ঘরের মধ্যে আধো চাঁদের আলো আর ল্যাম্পপোস্টের মৃত বিবর্ণ হলুদ আলো মিশিয়ে যেন প্রাগৈতিহাসিক এক সিলুয়েট তৈরি হয়েছে। আর তার মধ্যে ওরা দেখল 3টি নগ্ন শরীর ঘরের মধ্যে বিচিত্রভাবে দাঁড়িয়ে। বড় মেয়েটির ডান হাতে একটি ভয়াল দর্শন রক্তাক্ত খড়গ, আর তার মাথার জায়গাটা ফাঁকা। সেটা ধরা আছে তার নিজেরই বাঁ হাতে। তার সেই কাটা গলা থেকে ঝর্ণার মতন ছিটকে উঠেছে 3টি রক্তধারা। তার 2টি ধরা গিয়ে পড়েছে তার দুপাশে দাঁড়ানো বাচ্চা মেয়ে দুটির মুখে, আর তৃতীয়টি নিজেরই কাটা মুন্ডুটির মুখে। বড় মেয়েটির গলায় দুলছে নরকরটির মালা, আর উদ্ধত 2 স্তনের মাঝে পৈতের মতন জড়িয়ে আছে একটি কুচকুচে কালো কেউটে। ঘরের মধ্যে উঠেছে একটা চাপা ঘূর্ণি, আর সেই প্রবল হাওয়ায় উড়ে যাচ্ছে তাদের খোলা চুল, যেন দাউ দাউ করে জ্বলছে নরকের কালো আগুন। বাচ্চা মেয়ে দুটি চোখ খুলে পরম আবেশে পান করে যাচ্ছে সেই অঝোর ধারায় উচ্চারিত রক্ত। তাদের হাতেও একটি করে ভীম কায় খড়গ। রক্তে ভেসে যাচ্ছে তাদের সমস্ত মুখ। রক্তস্নাতা সেই ভয়ঙ্করী দুজনকে দেখে মনে হচ্ছে যেন সাক্ষাৎ রক্ত পিশাচী ডাইনি। দেওয়ালে, সিলিংয়ে, জানলার কাঠে লেগে আছে তাজা রক্তের ছাপ। সারা মেঝে থই থই করছে রক্তে, যেন আজ বিশ্ব চরাচরের সমস্ত রক্ত এই ঘরের মধ্যে এসে জুটেছে। আওয়াজ শুনে একই সঙ্গে 3টে মাথাই এদিকে ফেরে। রক্তমাখা সাদা দাঁত বের করে 3টে মুখী খল 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 করে একটু হেসে নেয়। তারপর যেন পাতালের গভীর থেকে, সমুদ্রের বুকের থেকে, আগ্নেয়গিরির আগুন থেকে উঠে এলো এক প্রশ্ন। উচ্চারিত হলো
একই সঙ্গে 3টি গলায়। আজ আপনারা শুনলেন অভিক সরকারের কলমে রক্তফলক। লেখক অভিক সরকারকে দ্য স্টোরি হল্টে